পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি মারছে ইভান। মনে হচ্ছে যেন জীবনের যত রাগ, অভিমান, কষ্ট, খারাপ লাগা সবটাই উগড়ে দিচ্ছে ব্যাগটার উপর। টানা 2 ঘন্টা ধরে পাঞ্চিং ব্যাগটায় পাগলের মতো ঘুষি দিয়ে যাচ্ছে সে। এটা তার রোজকার রুটিন। পরনের ছাইরঙা টি-শার্টটা ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। বসে পড়ল ইভান। পাশে ছোট্ট একটা ওয়ারড্রপ খুলে বের করে আনলো একটা পুরনো খাম। খামটা খুলে তার ভিতর থেকে একটা পুরনো কাগজ বের করে আনলো সে। কাগজটার উপরে বড় বড় অক্ষরে জলজল করছে ডিভোর্স লেখাটি। পেপারের এক কোণে একটি মেয়ের স্বাক্ষর। ইভান এক হাতে ডিভোর্স পেপারটা নিয়ে অন্য হাত মুষ্টিবদ্ধ করে নিল। সজোরে ঘুষি মারল দেওয়ালে। হাত পেটে রক্ত ঝরছে। তার ছেলের হাসি হাসল ইভান। শুয়ে পড়ল মেঝেতে। ডিভোর্সের কাগজটা মাথার উপর চোখের সামনে ধরে শক্ত কণ্ঠে বলল, রনে বনে জলে জঙ্গলে যেখানেই তুমি থাকো, খুঁজে তো আমি তোমাকে বের করবই। দরকার হয় পাতাল খুঁড়ে বের করে নিয়ে আসবো তোমাকে। আমার ঠিকানায় তোমাকেই ফিরতে হবে। হিসেব দিতে হবে আমার এই 5টা বছরের। মূল্য দিতে হবে আমার ভালোবাসার সাথে প্রতারণার। খানিক বাদে গায়ের ভিজা টি-শার্টটি ছেড়ে একটা শার্ট জড়ালো ইভান। আলমারির উপর থেকে লাগেজ নামিয়ে অগোছালোভাবে চেপে চেপে কতগুলো জামা কাপড় ঢুকিয়ে নিল। লাগেজের চেইন আটকে লাগেজটা নিয়ে বেরিয়ে এলো সে। ইভানের বাবা ইলিয়াস চৌধুরী ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। ছেলেকে লাগেজ নিয়ে চলে যেতে দেখে উঠে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ তুমি? ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বাবার দিকে। বলল, সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না মিস্টার চৌধুরী। ঠিকভাবে কথা বলো। তুমি ভুলে যেও না আমি তোমার বাবা হই। ঠোঁট বাঁকিয়ে হাসল ইভান। বলল, বাবা? কেমন বাবা? ইলিয়াস চৌধুরী ধমকে উঠলেন। বললেন, ইভান চেঁচাবেন না, একদম চেঁচাবেন না। আমি আপনার ধমকে একদম ভয় পাই না। সে আপনি 5 বছর আগেই শেষ করেছেন। ইভানের মা পারভিন বেগম ছুটে এলেন। ইভানের হাতটা ধরলেন। রক্ত শুকিয়ে আছে। অস্থির কণ্ঠে তিনি বললেন, কি হয়েছে বাবা? তোর হাতে রক্ত কেন? হাতের রক্তটাই দেখলেন মিসেস চৌধুরী? কখনো মনের ভিতরের রক্তটা দেখলেন না? সেখানে যে আপনারা সবাই মিলে আঘাত করে কতটা রক্তাক্ত করে ফেলেছেন তা আপনাদের দৃষ্টিগোচর হলো না? পারভিন বেগম করুণ চোখে তাকালো ইভানের দিকে। ইভান আর দাঁড়ালো না একটা মুহূর্ত। হাতের লাগেজটা নিয়েই বেরিয়ে পড়ল। আর একটা গান হবে? আর একটা? রাফিয়া চিৎকার করে কথাকে গান গাওয়ার জন্য বলছে। সাথে যোগ দিয়েছে কাজিন সম্প্রদায়। কথা বিরস মুখে বলে, না না, আমি আর পারবো না। এই নিয়ে 3টে গান গেয়েছি আমি। আমার ভাইয়ের বিয়ে বলে কথা। তোকে তো ভেবেছি গানের উপরেই রাখবো। হ্যাঁ, আর তোকে নাচের উপরে। ওদের কথোপকথনের মধ্যে কবির এলো। ঠোঁট বাঁকিয়ে বলল, কে নাচবে? ওই মোটি? পরে দেখা যাবে নাচতে গিয়ে স্টেজে ভেঙে ফেলেছে। তেতে উঠল রাফিয়া। বলল, একদম মোটি বলবেন না। আমি মোটেও মোটি নই, শুধু একটু গোলুমলু। ঠিক তুই মোটেও মোটি নস, তুই তো কুমড়ো পটাস। কবির ভাই? আমি তোর কোন জন্মের ভাই রে? তোকে কতদিন বলছি আমাকে তুই ভাই বলে ডাকবি না। আপনি কথার ভাই মানে আমারও ভাই। তোর মায়ের পেটের ভাই তো না, সুতরাং ভাই বলবি না। নেক্সট টাইম ভাই বললে একদম কানের নিচে দিব। তোর মতো মোটি আমাকে ভাই বললে আমার মান সম্মান আর থাকবে না। লোকে বলবে এই মোটিটা তোর বোন। রাফিয়া দমে গেল। অপমান বোধ করল ভীষণ। চোখ দুটো তার চলচল করে উঠল। এই বুঝি কেঁদেই দিল। এবার কথা চিল্লিয়ে উঠল। বলল, ভাইয়া, কতবার বলেছি তোকে তুই আমার রাপুর পিছনে লাগবি না? দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। তোর বান্ধবী এমন সিসকাদনে হলে আমি কি করব বল? তুই যাবি এখান থেকে? আচ্ছা, যাচ্ছি। আমার তোদের মধ্যে মহিলাদের মধ্যে থাকার কোনো ইচ্ছে নেই একদম। কবির রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া বিংসি কাটলো তাকে। কবির মুচকি হাসল। তারপরে সেখান থেকে চলে যায়। কথা তাকালো রাফিয়ার দিকে। বলল, তুই এত সিসকাদনে কেন রে বলতো? তোর ভাইয়ের সামনে কাঁদতেও ভালো লাগে আমার। বেংসি কাটলো কথা। বলল, ওরে ট্রু লাভ। এখন বলতো তোর ভাই কোথায়? ভাইয়া তো ঢাকা থেকে এখনও আসেনি। যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমাদের অবস্থাটা হচ্ছে তেমন। তোর ভাইয়ের বিয়ে, সে এখনও ঢাকায় বসে আছে, আর আমরা এখানে নিচে গিয়ে মরছি। কালকের মধ্যেই ভাইয়া চলে আসবে। তার কয়েকজন বন্ধুবান্ধব নাকি আসবে। কথা উঠে দাঁড়ালো। বলল, এখন আমাকে যেতে হবে। রাফিয়া থমথমে মুখ করে বলল, বললাম আমার ভাইকে তুই বিয়ে করে নে, তাহলে সারাক্ষণ আমরা একসাথেই থাকতে পারতাম। আধার নেমে এলো কথার মুখে। বলল, তুই তো সবটা জানিস, তারপরও এমনটা বলছিস?
কি জানি আমি, তোর একটা অতীত আছে, তাই বলে কি তুই জীবনে কখনো বিয়ে করবি না, সুখী হবি না কখনো? দীর্ঘশ্বাস ফেলল কথা। এই মেয়েকে বুঝিয়েও কোনো লাভ নেই, মেয়েটা ওকে বড্ড ভালোবাসে, কিছুই বুঝতে চাইবে না। কথা রাফিয়াদের বাড়ি পাশাপাশি, তার উপর তারা দুজনই বেস্ট ফ্রেন্ড, তাদের ভাইয়েরাও বেস্ট ফ্রেন্ড, আবার তাদের বাবারও বেস্ট ফ্রেন্ড ছিল। তো আসা যাওয়া তাদের সারাদিন লেগেই আছে, এই বিয়ে উপলক্ষে তো আরও বেশি। চল না আমরা আজ শাড়ি পরি। রাফিয়ার আবদার সরাসরি নাকচ করে দিল কথা। কেবলই ঘুম থেকে সে উঠেছিল, অবশ্য সে উঠেনি, রাফিয়া এসে সাত সকালে তাকে জোর করে তুলে নিয়ে আসছে, আর তুলেই আবদার জোরে দিয়েছে তারা শাড়ি পরবে। আরে চল না আজকে শাড়ি পরি, রায়ান ভাইয়ের বিয়ে আরও 3 দিন পর, আর আজ শাড়ি পরে কী করবি? তোর ভাইকে দেখাবো আর ছবি তুলবো। না না, আমি ওইসব শাড়ি টাড়ি পরতে পারবো না, চল না চল না। শেষে রাফিয়ার জেদের কাছে হার মানতে হলো কথাকে। আলমারি খুলে একটা গোলাপি রঙের শাড়ি বের করলো, বলল এটা পরবো। রাফিয়ার কথা দুজনেই শাড়ি পরে ছাদে উঠল। কেউই সাজেনি তেমন, শুধুমাত্র শাড়িটাই জড়িয়েছে গায়ে। একে একে ছবি তোলা শুরু করলো দুজন। আবার রাফিয়া মাঝে মাঝে ছাদ থেকে উকিঝুঁকি মেরে দেখছে কিছু একটা। হঠাৎ রাফিয়া চেঁচিয়ে উঠল, ভাইয়া এসেছে, ভাইয়া এসেছে। কথা ব্রুকুসকে তাকালো, বলল ভাইয়া এসেছে তো তাতে এমন ষাঁড়ের মতো কেন চিল্লাচ্ছিস? আমি চেঁচাচ্ছি না, আমার গলাটাই এমন। এখন চল তো ভাইয়ের কাছে যাই। এভাবে শাড়ি পরে আমি যাব না, আমার লজ্জা করছে। রাফিয়া হাত ধরল কথার, বলল আরে চল না, এত লজ্জা কিসের? কথার হাত ধরে দৌড় দিল রাফিয়া। কথা দৌড়ে পারছে না রাফিয়ার সাথে, একে তো শাড়ি পরা, তার উপর রাফিয়া যে তেজে দৌড়াচ্ছে। মেয়েটা বড্ড চটপটে। কথা অস্থির কণ্ঠে বলল, আস্তে দৌড়া না, পড়ে যাব তো। কে শুনে কার কথা, রাফিয়া দৌড়েই চলেছে। রাফিয়ার সাথে পা মিলাতে না পারায় কথা সত্যিই আবার হুমড়ি খেয়ে পড়ল। ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে নিল সে, কিন্তু ব্যথা পেল না কেন সে? এতক্ষণে তো তার মাটিতে মুখ থুবড়ে পড়ার কথা ছিল। কথা টিপ টিপ করে চোখ খোলে, কোমরে স্পর্শ পেল কারোর। ভালোভাবে তাকিয়ে দেখলো একটা শক্তপোক্ত হাত কোমর জড়িয়ে রেখেছে তার। কথা অবাক হয়ে যায়, গোল গোল চোখে মাথা তুলে তাকাতে চমকে উঠল সে। তার অতীত তার সামনে দাঁড়ানো, হয়তো 5 বছর পর তাদের দেখা, কিন্তু কথার তাকে চিনতে একটুও কষ্ট হয়নি। ঘৃণায় চোখ বন্ধ হয়ে আসছে তার। এই সেই লোক, এই লোকের জন্যই একদিন মার পর্যন্ত খেতে হয়েছিল তার বাবাকে। কোথায় ছিল সেদিন এই লোকটা? এই লোকের কারণে নিজের বাড়ি, প্রিয় শহর, সব কিছুই তাকে ছাড়তে হয়েছিল। আর আজ এত বছর পর সেই লোক তার সামনে দাঁড়ানো, কেন? কেন এসেছে এই লোকটা? কথা তাকিয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। শেষ যখন মানুষটাকে দেখেছিল তখন সিপসিপে শরীরের গড়ন, হালকা ছাপ দাড়ি ছিল, আর এখন শক্তপোক্ত বলিষ্ঠ দেহের অধিকারী। মুখে ছাপ দাড়ি যদিও এখনও বিদ্যমান, তবে আগের মতোই বাচ্চা বাচ্চা ভাবটা নেই। দেখে বোঝা যায় এখন সে ব্যক্তিত্ব সম্পন্ন এক কঠিন পুরুষ। এতগুলো বছর পর আবারও কেন এলো এ লোক? আবারও কোন ঘূর্ণিঝড়ের আগমন ঘটল তার জীবনে? যে অতীতকে ভুলে থাকার জন্য এত আয়োজন, সে অতীত আজ ওর সামনে। চোখ দুটো ছলছল করে উঠল কথার। চোখের কোণে আগমন ঘটল নোনা জলের। ইভানের অবস্থাও তাই। কথাকে এভাবে এখানে দেখে সে থমকে গেছে। ভিতরটায় তোলপাড় শুরু হয়ে গেছে। যাকে খুঁজে যাচ্ছে সে দীর্ঘ 5 বছর ধরে। এভাবে সে হঠাৎই সামনে চলে আসবে ইভান ভাবেনি। ভিতরে ভিতরে খুশিও হয়েছে বেশ, এত বছরের খোঁজাখুঁজি তাহলে এখানে এসেই সমাপ্তি ঘটালো। ইভান এক দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখতে পেল। মনের ভিতরে যেন সে পুরনো অনুভূতিরা মাথাছাড়া দিয়ে উঠতে শুরু করেছে আবার। মেয়েটার মুখে এখন আর সে বাচ্চা বাচ্চা ভাবটা নেই। মাথার 2 পাশের বিনুনি দুটোর অস্তিত্ব নেই আর। আগে থেকে অনেক সুন্দরী হয়েছে বেশ, হবে বা না কেন? সে তো আর আগের মতো সে ছোটটি নেই, এখন সে সম্পূর্ণ এক নারী। শাড়িও পরেছে বেশ সুন্দর করে। ইভান কথার পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিল। কথার চোখ ভিজে উঠেছে। হঠাৎ পাশ থেকে আসা এক পুরুষালী কণ্ঠস্বরে তাদের দুজনেরই ঘোর কাটল। রায়ান দুষ্টমির কণ্ঠে বলল, আমার বউকে এভাবে আর কতক্ষণ ধরে রাখবি? এবার তো ছাড় আমার বউকে। আমি জানি আমার বউ অনেক সুন্দরী, তাতে কি, এভাবে ধরে থাকবি সারাদিন নাকি? দ্রুতই একে অপরকে ছেড়ে উঠে দাঁড়ালো দুজনেই। ব্রু কুচকালো ইভান, গম্ভীর কণ্ঠে বলল, কে কার বউ? রায়ান নাক টেনে দিল কথার, বলল, এটা আমার বড় বউ।
আর যেটা আসবে সেটা আমার ছোট বউ। ঠোঁট টেনে জোরপূর্বকই হাসলো কথা। বলল, আমি আসছি ভাইয়া, হঠাৎ একটা কাজ মনে পড়ে গেছে। মাত্রই আমি এলাম, আর বউ এখনই পালাই পালাই করছে। কই এত দূর থেকে জার্নি করে এলাম, বউ আমার একটু সেবা যত্ন করবে তা না, শুধু পালাই পালাই। কথা তাকালো ইভানের দিকে। সে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকেই। আতকে উঠল কথা। মানুষটা একটুও বদলায়নি। ছোটোবেলায় একবার পাশের বাসার একটা ছেলের সাথে খেলছিল। কথা তাই তার চুল ধরে জোরে জোরে টানছিল ইভান। ব্যথা চিৎকার করে বারবার ছাড়তে বললেও সে ছাড়েনি। শুধুমাত্র মুখে একটা কথাই ছিল তার, আমি বারণ করার পরও কেন খেলবে তুমি কোনো ছেলের সাথে? তখন কথা অবুঝ ছিল। ইভানের এই কাজের মানে বুঝতে পারেনি সে, তবে এখন বুঝতে পারে। একটু পরেই আবার নিজেকে দাঁতস্থ করলো কথা। না না, সে এসব কী ভাবছে? মাঝে কেটে গেছে অনেকটা বছর, এখনও কি ইভান তাকে মনে রেখেছে? হয়তো বা না, মনে কি রাখবে? সে তো কখনো কথাকে ভালোই বাসেনি। যদি ভালোবাসত তাহলে সেদিনের সেই ঘটনাগুলো ঘটতই না কখনো। ক্ষণিকের মোহ ছিল। মোহ শেষে সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল কথাকে। তাচ্ছিল্যের হাসি হাসল কথা। যেখানে কোনোদিন ভালোবাসাই ছিল না সেখানে কি সব ভাবছিল সে? আচ্ছা, মানুষটা কি তাকে সম্পূর্ণরূপেই ভুলে গেছে? একটু কি তাকে মনে রাখেনি? হৃদয়ে কি স্থান দিয়েছে অন্য কোনো নারীকে? আপন করে নিয়েছে অন্য কোনো কাউকে? কথার বুকের ভিতর দহনের আগুন লেগে গেছে। এখানে আর দাঁড়ানো ঠিক হবে না এক মিনিটও। তবে দুর্বল হয়েও পড়বে না আর। অতীতের বিষাক্ত কাঁটাগুলো বারবার আঘাত করে যাবে হৃদয়ে। কথা রায়ানের দিকে তাকালো। বলল, আবার আসবো, এখন বাসায় একটু কাজ আছে। রায়ানের উত্তর শোনার জন্য দাঁড়ালো না কথা। লম্বা লম্বা পা ফেলে চলে গেল নিজের বাড়ি। রায়ান আগে থেকে দুষ্টুমি করে বউ বলে ডাকে তাকে। এটা শুধু মাত্র দুষ্টুমি চলেই, কখনো অন্য কোনো নজরে সে তাকায়নি কথার দিকে। কথাকে রায়ান নিজের পরিবারের একজনই মনে করে সবসময়। ইভান চটপট করছে বড্ড। এ বাড়িতে এসেছে সেই সকালে, আর তাকে দেখে কথাও যে সকালে পালিয়েছে আর আসেনি। ইভান বেশ ভালোই বুঝতে পারছে কথা তাকে দেখে আর এদিকে আসেনি। কিন্তু যতই হোক সে ভালোবাসে কথাকে। আজ এতগুলো বছর পর নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে দেখে কিছুতেই আর নিজেকে সামলে রাখতে পারছে না। কথাকে দেখার জন্য মনটা বড্ড চটপট করছে। বাহিরে যতই শক্ত পুরুষের অভিনয় করুক, সে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে হৃদয়টা। ইভানের চটপটের ভিতরেই রায়ান বলল, এ রাপু, আমার বড় বউ কই রে? আসলাম তখন যে চলে গেল, আর তো এলো না। আসলে ভাইয়া, আমিও তো খেয়াল করিনি, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। রাফিয়ার সামনের দিকে পা বাড়াতেই পিছন থেকে আবারও ডাক দিল রায়ান। বলল, কবিরকেও আসতে বলিস। এসে থেকে একবারও দেখলাম না ওকে। বেটা নাকি চাকরি নিয়েছে। কি এমন চাকরি নিয়েছে যাতে আমি আসার পরও একটা বারও আসতে পারলো না? রাফিয়া ছোট করে বলল, আচ্ছা। রাফিয়া দৌড়ে এলো কথাদের বাড়িতে। কথা নিজের রুমে বসেছিল, আনমনে তাকিয়েছিল জানালা দিয়ে। পিছন থেকে রাফিয়া মৃদু ধাক্কা দিল কথাকে। সে হকচকিয়ে উঠল, বুকে থুতু দিয়ে বলল, এভাবে কে ধাক্কা দেয়? বাবা, ভয় পেয়ে গিয়েছিলাম। রাফিয়া উত্তর দিল না কোনো। সে বলল, ভাইয়া ডাকছে তোকে, এই যে এলি আর তো গেলি না। রায়ান ভাইয়া আবার আমাকে কেন ডাকছে? চেহারা দেখবে তোর। আমার যেতে ইচ্ছে করছে না। ভাইয়া এলো পরেই তো চলে এলি, এখন ডাকছে, তাও যদি না যাস ভাইয়া কিন্তু রাগ করবে। কথা ভেবে দেখলো, ঠিকই তো, সকালে রায়ান ভাইয়া আসার পরে যে চলে এলো, এখন ডাকছে, তাও যদি না যায় বিষয়টা খারাপ দেখাবে। নিজের অতীতের এক বিষাক্ত অধ্যায়ের জন্য কেন সে নিজের বর্তমানের মানুষগুলোকে কষ্ট দিবে? অতীত শুধুই অতীত, সে বর্তমান নয়। কথা গায়ের ওড়নাটা মাথায় চড়ালো ভালোভাবে। রাফিয়ার দিকে তাকিয়ে বলল, চল। বাসার সামনে আসতে রাফিয়া মাথায় হাত দিয়ে বলল, ভাইয়া কবির ভাইকেও আসতে বলেছিল। তাকে আসতে বলতে তো আমার মনেই ছিল না। তুই ভিতরে যা, আমি কবির ভাইকে বলেই চলে আসছি। রাফিয়া দৌড় দিল। কথাকে আর কোনো কথা বলারই সুযোগ দিল না। কথা দাঁড়িয়ে আছে নিশ্চুপভাবে। সে ইতস্ত করছে, ভিতরে যাবে নাকি যাবে না। ভীষণ দোটানায় বকছে। কথার ভাবনার মাঝে হঠাৎই অন্ধকারের মধ্যে একটা শক্তপোক্ত হাত তাকে টান মারল। হকচকিয়ে উঠল কথা। চিৎকার করার আগেই লোকটি তার মুখ চেপে ধরল শক্ত করে। কথা চটপট করছে ভীষণ। লোকটি কথার মুখ চেপে ধরে বাড়ির পিছন দিকে নিয়ে গেল। লোকটি কথার পিছন দিকে দাঁড়ানো, তার খুবই কাছে। কথার গাড়ে তার উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে বারংবার। কথা ডোক গিলল। তখনই তার পিছনের লোকটি ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে বলল,
অন্যের মুখে বউ ডাক শোনার খুব বেশি শখ, তাই না? কথা কেঁপে উঠল। এত বছর পরেও কণ্ঠস্বরটা চিনতে এতটুকু কষ্ট হয়নি তার এই কণ্ঠ। এই গম্ভীরতা, এই কণ্ঠের রাগের বহিঃপ্রকাশ সে অতীতে বারবার শুনেছে, বারবার দেখেছে। এত সহজে কি সব কিছু ভোলা যায়? কথা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এইসব কোন ধরনের অসভ্যতামি? ইভানের উত্তরের অপেক্ষা না করেই কথা পা বাড়ালো বাড়ির দিকে। পিছন থেকে হাত টেনে ধরল ইভান। বলল, তোমায় দেখার 5টা বছরের তৃষ্ণা এই বুকে। কি যেন ছিল এই কণ্ঠে, অন্যরকম এক মাদকতা। থমকে দিল কথাকে। তোলপাড় শুরু করেছে তার বক্ষ পিঞ্জরে। ইভান হাত টেনে নিজের কাছে নিল কথাকে। আলতোভাবে হাত বোলালো কথার চুলে। বলল, তবুও কেন জানি না, এই চলনময়ীর প্রতি আমার আকাশ সমান নেশা। একটু ঝুঁকে এলো কথার দিকে, মৃদুস্বরে বলল, ভালোবাসার নেশা। চলনাময়ী শব্দটা বাড়ি খেলো কথার কানে। সে কিছু বলার জন্য 2 ঠোঁট ফাঁকা করতেই টান পড়ল তার চুলে। কথার চুলগুলো নিজের মুঠোয় শক্ত করে বন্দি করে রেখেছে ইভান। কথা তাকালো ইভানের দিকে। বাড়ির ভিতরে লাইট জ্বলছে। আবছা আলোয় এসে পড়ছে বাড়ির পিছনের দিকটায়। আবছা আলোয় ইভানের মুখটা কেমন ভয়ঙ্কর হিংস্র দেখাচ্ছে। চোখের সাদা অংশটা লাল টকটকে হয়ে উঠেছে। আচ্ছা, চোখের এই লাল আভাটা কি ইভানের রাগের বহিঃপ্রকাশ, নাকি প্রেয়সীকে এতগুলো বছর পর কাছে পাওয়ার আবেগের বহিঃপ্রকাশ? জানা নেই ইভানের নিজেরও। কথা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। বলল, চুল ছাড়ুন, আমার লাগছে। ইভান ছাড়ল না কথার চুল, আরও শক্ত করে ধরল। বলল, কেন করলে আমার সাথে এমন? কি অন্যায় ছিল আমার? কেন তুমি আমাকে ঠকালে? কথা ব্যথা বলে অবাক চোখে তাকালো ইভানের দিকে। সে কি করেছে ইভানের সাথে? উল্টো ইভান তাকে ঠকিয়েছে। দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে প্রতারণা করেছে তার সাথে। কথা মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগে ফোন বেজে উঠল ইভানের। রায়ান কল করেছে। তখন কাউকে কিছু না বলেই তাদের কাছ থেকে বেরিয়ে এসেছিল ইভান। হয়তো তারা চিন্তা করছে ওর জন্য। কথার দিকে একবার তাকিয়ে ছেড়ে দিল ইভান। ছাড়া পেয়ে সে আর একদণ্ড দাঁড়ালো না, সেখান থেকে দৌড়ে চলে গেল বাড়ির ভিতরে। এই লোকের কোনো বিশ্বাস নেই, আবারও ধরে ফেলতে পারে। তাছাড়া এভাবে কেউ একটা ছেলে মেয়েকে রাতের আধারে বাড়ির পিছনে দেখলে কেলেঙ্কারি ঘটে যাবে, বদনাম রটে যাবে। কথা বাড়িতে ঢোকার 5 মিনিট পরেই এলো ইভান। ভাগ্যিস কবির এখানে নেই, এসে আবার কোনো এক কাজে নাকি চলে গেছে। কথার যত ভয় এখন কবিরকে নিয়ে। সে যদি একবার জানতে পারে ইভান এখানে এসেছে, কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে। কথা চুপচাপে বসে আছে রাফিয়ার পাশে। ইভান আর আরেক বন্ধু রাজীবকে নিয়ে আজ সকালে ঢাকা থেকে রাজশাহী এসেছে রায়ান। বাকি সব কাজিনরা কালকের মধ্যে চলে আসবে। রায়ান কথার দিকে তাকিয়ে বলল, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো বউ। কথা তাকালো ইভানের দিকে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। কথার নজর সরালো। রায়ানকে উদ্দেশ্য করে বলল, আমি পারবো না। বিয়ে করে সতীন আনছেন, এখন আবার আমার হাতে চা খেতে চাচ্ছেন? তুমি বললে আনবো না সতীন, তুমি একবার শুধু বলো, তাহলে আজই এই বিয়ে ক্যান্সেল। হয়েছে, আর বলতে হবে না। তাহলে 1 কাপ চা কি হবে? বাড়িতে আসলে আমি তোমার হাতের 1 কাপ চা না পেলে শান্তিই পাই না। কথা উঠে দাঁড়ালো। রায়ান সকলকে জিজ্ঞেস করলো, আর কেউ কি চা খাবে? রাজীব নাকচ করে দিল। ইভান বলল, আমি খাবো, মাথাটা খুব ধরেছে, অনেকটা পথ জার্নি করে এসেছি তো। কথা একবার শীতল দৃষ্টিতে তাকালো ইভানের দিকে। এই মানুষটার জন্য এখনও তার মন পড়ে। এই যে মানুষটার কষ্ট হচ্ছে শুনে ভিতরটা অস্থিরতায় ভরে যাচ্ছে। আর দেরি করলো না সে, দ্রুত পায়ে চলে গেল চা বানাতে। এবারে রান্নাঘর থেকে সব কিছুই তার চেনা। এ যেন অন্যের নয়, তার নিজেরই বাড়ি। কিছুক্ষণ পরে একটা ট্রেতে চা নিয়ে হাজির হলো কথা। প্রথম কাপটাই তুলে দিল ইভানের হাতে। ইভান চোখ মেলে একবার তাকালো কথার দিকে, তারপর হাতে নিল কাপটা। ট্রে থেকে দ্বিতীয় কাপটা উঠালো কথা। রায়ানের হাতে দিবে তখনই পিছন থেকে মৃদু ধাক্কা দিল ইভান। কাপের গরম চা চলকে পড়ল কথার হাতে। সাথে সাথে আহ করে ব্যথাতুর আর্তনাদ করে উঠল সে। হাত ধরে নিচে বসে পড়ল কথা। রাফিয়া উঠে এলো। কথার হাত ধরে জিজ্ঞেস করলো, কি হলো, ব্যথা করছে? কথা ব্যথাতুর কণ্ঠে বলল, ভীষণ চলছে। সবাই অস্থির হয়ে পড়েছে কথাকে নিয়ে। রাফিয়া বরফ দিচ্ছে কথার হাতে, তবুও জায়গাটা লাল হয়ে গেছে। কথা চোখের কোণে চিকচিক করছে অশ্রু জল।
ইভানের বুকের ভিতরটাও মোচড় দিয়ে উঠল। এই মেয়েটার চোখের পানি সে একদমই সহ্য করতে পারে না। এখন তবে চোখের পানি দিয়ে কাবু করার চেষ্টা চালাচ্ছে তাকে। কথার হাতের দিকে তাকালো সে, বুকে চিনচিন ব্যথার উদয় হচ্ছে। তার দেওয়া ব্যথা যেন দ্বিগুণ হয়ে আঘাত করছে তার হৃদয়েই। ইভান আর বসল না সেখানে, নিঃশব্দে চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। সবার চোখের আড়ালে চলে গেল বাহিরে। মিনিট 40 পর হন্তদন্ত হয়ে ফিরে এলো ইভান। ড্রয়িং রুম ফাঁকা, কেউই সেখানে নেই। তবে কথা কি চলে গেছে? হাত উঁচু করে হাত ঘড়িটার দিকে তাকালো সে, 9টা বেজে গেছে। হয়তো চলেই গেছে। পকেট হাতড়ে বের করলো একটি মলম, উপরে লেখা বার্না। তখন বাহিরে চলে গিয়েও শান্তি পাচ্ছিল না ইভান। বারবার চোখের সামনে বেশি উঠছিল কথার লাল হওয়া হাতটা। নিজের ভিতরকার আগুন কিছুতেই নেভাতে পারছিল না সে। বেশ কিছুক্ষণ মনের সাথে যুদ্ধ করেই দোকানে গিয়েছিল কথার জন্য একটা মলম নিয়ে আসতে। গ্রাম অঞ্চল, এখানকার দোকানপাট তেমন কিছুই চেনা নয় ইভানের। তবে সকালে আসার সময় কাছাকাছি একটা বাজার দেখতে পেয়েছিল সে। সেখানে ছুটে গিয়েছিল ইভান। বাজারের অধিকাংশ দোকানই বন্ধ করে ফেলেছে ইতিমধ্যে। তবুও অনেক খুঁজে একটা বার্না ক্রিম এনেছে সে, কিন্তু যার জন্য আনলো সেই বা কোথায় চলে গেল। দীর্ঘশ্বাস ফেলল ইভান। ঘন কালো অন্ধকার, চারপাশ নিস্তব্ধ নীরব। শুধু মাঝে মাঝে দূরে কোথাও ডেকে উঠেছে নিশাচর পেঁচা সম্প্রদায়। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু ঘুম নেই ইভানের চোখে। কলিজাটা ভীষণ ফুটছে। এতদিনের তীব্র যন্ত্রণা বেড়ে গেছে বহুগুণ। এতদিন তবুও দূরে ছিল, দৃষ্টিসীমার বাহিরে। এখন সে খুব কাছে, তবুও তাকে কাছে ডাকতে পারছে না। জানতে পারছে না তার সকল প্রশ্নের উত্তর। চাইলেই জড়িয়ে নিতে পারছে না নিজের বুকের সাথে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ইভান। তাকে আর রাজীবকে এক রুমেই ঘুমাতে বলেছিল। রাজীব ঘুমে কাতর। ইভান একবার তাকালো রাজীবের দিকে, তারপরে নিঃশব্দে পা বাড়ালো বাড়ির পেছন দিকটায়। গ্রামের বাড়ি, এখানে প্রায় প্রতি বাড়ির পিছনেই দিকেই রয়েছে পুকুর। কিছু কিছু পুকুরের গাঁট বাঁধানো, আবার কিছু কিছু পুকুরে নেই। এই পুকুরেও গাঁট বাঁধানো নেই, তবে পুকুরের পাড় ঘেঁষে রয়েছে ছোট ছোট দুর্বা ঘাসের বিচরণ। ইভান বসলো ঘাসের উপরে। মৃদু বাতাস বইছে, চারদিকে কেমন শুনশান নীরবতা, ভুতুড়ে পরিবেশ। তবুও তার ভয় লাগছে না। হৃদয়ে এত ব্যথা থাকতে গিয়ে তাকে ভয় ডর কাবু করতে পারে? ট্রাউজারের পকেট হাতড়ে ইভান বের করে আনলো সে বার্না ক্রিমটি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেটার দিকে। আচ্ছা, কথা কি তাকে ঠিক আগের মতোই ভালোবাসে, নাকি তাকে ভুলে গেছে? সেও কি সব ভাবছে? কথা তো তাকে কখনো ভালোই বাসিনি, শুধু অভিনয় করেছে। ভালোবাসার প্রতারণা করেছে তার সাথে, তাকে ঠকিয়েছে। হঠাৎ কি হলো, ক্রিমটি ছুঁড়ে মারল পুকুরের পানিতে। ফুঁসে উঠল সে, চোখে মুখে তীব্র হিংস্রতার বহিঃপ্রকাশ। রাগে কপালে রাগগুলো যেন পড়ে উঠেছে। পশা মুখশ্রী যেন লাল হয়ে উঠেছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল ইভান। দাঁতে দাঁত চেপে বলল, তুমি চলনাময়ী, ভীষণ চলনাময়ী। ঠকিয়েছে তুমি আমাকে। আমার হৃদয়ে ভালোবাসার বীজ বপন করে তুমি প্রতারণা করেছ আমার সাথে। এর মূল্য তোমাকে দিতেই হবে। হিসেব দিতে হবে আমার সমস্ত জ্বালা যন্ত্রণার হৃদয়ের। তোমাকে হিসেব দিতে হবে আমার চোখ থেকে জড়া প্রতিটি ফোঁটা অশ্রুকণার। কথা দাঁড়িয়েছিল জানালার পাশেই, তার দু চোখেও ঘুম নেই। মনের ভিতরে হাজারো প্রশ্ন, ব্যথা। কথা তাকালো বাহিরের দিকে। গুটগুটে অন্ধকার ছাড়া কিছুই নজরে এলো না তার। সে দীর্ঘশ্বাস ফেলল, জানালার গ্রিল ধরে গুনগুনিয়ে গান ধরল। ভিতরে সব চাপা কষ্টগুলো বের করে দেওয়ার এই একটা পথে রয়েছে তার গান। এই গানই পারে এই মুহূর্তে তার মনটাকে শান্ত করতে। হয়তো সম্পূর্ণটা পারবে না, তবে কিছুটা তো লাঘব হবে। আবারও দীর্ঘশ্বাস ফেলল কথা। অন্ধকার কালো আকাশের দিকে তাকিয়ে বলল, ভুলে গেছি তোমাকে আমি, ভুলে গেছি। তবুও কেন এবার এলে আমার সম্মুখে? আমার হৃদয়ের গভীর ক্ষতটা আবারও কেন জাগিয়ে তুললে তুমি? তুমি বিষ যে বিষে আমি জর্জরিত, জর্জরিত আমার সর্বাঙ্গ। ভোরের আলো ফুটেছে, চারদিকে ফুটফুটে সূর্যের আলো ফুটেছে। কথা, রাফিয়া তৈরি হচ্ছে কলেজে যাবে। রাফিয়া বিরক্তিতে বারবার ব্রু কুঁচকে নিচ্ছে। কাল কিনা তার ভাইয়ের গায়ে হলুদ, আর আজ তাকে কলেজে যেতে হচ্ছে। এটা হয়েছে সম্পূর্ণই রায়ানটার জন্য। বউয়ের জন্য দরদ একদম উতলে উঠেছে। 2 দিন পরেই তো তাদের বিয়ে, তখন তো সারাদিন রাত বউকে দেখতে পাবে, তাই না? তাই নয়, আজই দেখা করা লাগবে তার। রায়ানের হবু বউ তানিয়াও কথাদের সাথে একই কলেজে একই ক্লাসে পড়াশোনা করে। তাদের বান্ধবীও বলা চলে।
মেয়েটাকেও বলিহারি, কাল গায়ে হলুদ আর আজ তাকে ঢ্যাং ঢ্যাং করে কলেজে আসতে হবে। তবে কথা মনে মনে বেশ খুশিই হয়েছে। তার অ্যাসাইনমেন্টে রয়েছে মাস্টার্সে পড়ুয়া এক সিনিয়র এক আপুর কাছে। সেদিন অ্যাসাইনমেন্টটা বুঝতে সমস্যা হচ্ছিল বলে তার কাছে গিয়েছিল। মেয়েটা নিতান্তই খুবই ভালো, নিজে যেসেই বলল রেখে যাও, আমি করে দিব। কথা তো মহা খুশি। তবে তারপর আর এই রাফিয়ার জোড়াজড়িতে কলেজে যাওয়া হয়নি, তার আর অ্যাসাইনমেন্টও আনা হয়নি। ভাইয়ের বিয়ে আরও 2 দিন পর, আর এই রাফিয়া কিনা কলেজ বন্ধ করেছে আরও 1 সপ্তাহ আগে। কলেজ ক্যাম্পাসে বসে আছে ইভান, রাজীব, কথার রাফিয়া। রায়ান তার হবু বউয়ের সাথে দেখা করতে গেছে। ওরাও ভাবলো ওদের একটু প্রাইভেসি দেওয়া উচিত, তাই তাদের দুজনকে একা রেখে চলে এসেছে। তবে 4 জনই নীরব, কেউ কথা বলছে না কারো সাথেই। এমনি সময় রাফিয়া প্রচুর কথা বললেও আজ সে চুপচাপ। বড় ভাইয়ের বন্ধুদের সাথে সে কী বার বলবে, ইতস্ত লাগছে। আর কথা, সে তো বরাবরই কম কথা বলে। সময়, অভিজ্ঞতা, কিছু মানুষ তাকে চুপ করিয়ে দিয়েছে, কেড়ে নিয়েছে তার চঞ্চলতা, প্রাণ খুলে হাসি। অবশেষে তাদের নীরবতা ভাঙল রাজীব। বলল, তোমাদের বয়ফ্রেন্ড নেই? রাফিয়া, কথা দুজনই তড়িৎ গতিতে তাকালো রাজীবের দিকে। হঠাৎই তার মুখ থেকে এমন কথা একদমই আশা করেনি তারা। ইভান উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি উত্তর দিবে কথা? তার কি তবে বয়ফ্রেন্ড আছে? রাফিয়া চট করে তার চঞ্চল ভঙ্গিতে উত্তর দিল, না, আমার বয়ফ্রেন্ড নেই। আর ওর? ঠোঁট টেনে আলতো প্রসারিত করলো কথা। বলল, আমি। আর কিছু বলতেই পারল না সে। রাফিয়া তার হাত চেপে ধরেছে, অর্থাৎ তাকে এসব বলতে বারণ করেছে। কথায় কথায় মাঝে রাফিয়া বলল, না, ওরও কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগে কোনো মেয়ে আছে নাকি যার বয়ফ্রেন্ড নেই? রাফিয়া উৎসুক হয়ে রাজীবকে জিজ্ঞেস করলো, তার মানে আপনার গার্লফ্রেন্ড আছে? রাজীব কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার আবার গার্লফ্রেন্ড? কোনো মেয়ে তো আমাকে পাত্তাই দেয় না। রাফিয়া তাকালো ইভানের দিকে, বলল, আর ওনার? রাজীব বলবে তার আগে ইভান কাট কাট কণ্ঠে উত্তর দিল, আমি বিবাহিত। কথা কেঁপে উঠল, বারবার কানের কাছে বাজছে শুধু, আমি বিবাহিত। বিবাহিত বলতে এই পুরুষটা কি বুঝিয়েছে? সে কি আবারও বিয়ে করেছে নাকি? তার কথাই বুঝিয়েছে। কথার হৃদয়ে চিনচিনে ব্যথার অস্তিত্ব টের পাচ্ছে সে। রাজীব ব্রকুসকে নিল, বিরক্ত ভঙ্গিতে বলল, শালা, তোর তো 12 বছর ধরেই শুনেছি বিয়ে করছিস, বউ আছে, কিন্তু আজ পর্যন্ত তোর বউকে দেখে আমার এই 2 চোখ সার্থক করতে পারলাম না। ইভান শান্ত দৃষ্টিতে কথার দিকে তাকালো, বলল, বউ তো আমার কাছ থেকেই নিজেকে লুকিয়ে রেখেছিল এতদিন, আমি নিজেই দেখতে পাইনি, আর তোরা দেখবি কি? রাজীব ব্রু কুচকালো, বলল, তোর এইসব কথা আমার মাথায় কিছুই ঢোকে না, সব মাথার উপর দিয়ে যায়। ইভান কিছু বলবে ঠিক তখনই একজন যুবক এসে হাজির হলো তাদের সামনে। ভদ্রকণ্ঠে বলল, কথাকে? কথা উঠে দাঁড়ালো, বলল, আমি। যুবকটি কিছু কাগজ এগিয়ে দিল কথার দিকে, বলল, রিমু এটা আপনাকে দিতে বলেছে, ওর একটা জরুরি ক্লাস আছে তাই আসতে পারেনি, আমাকে পাঠিয়েছে। সৌজন্যমূলক হাসি দিল কথা, বলল, রিমু আপু আবার এত কষ্ট করতে কেন গেল? আমাকে বললে আমি নিজেই গিয়ে নিয়ে আসতাম। বলবে কিভাবে? তোমার সাথে তোর যোগাযোগ নেই। সরি, তুমি করে বলে ফেললাম, আমার থেকে ছোট তো, তাই তুমি বেরিয়ে গেছে। একগাল হাসলো কথা, বলল, ঠিক আছে ঠিক আছে, তাতে আবার সরি বলতে হবে না। যুবকটি ইতস্ত করছে বেশ, কিছু একটা বলতে চাইছে কিন্তু পারছে না। কথা লক্ষ্য করছে যুবকটি এই 2 মনা, অতঃপর নিজে জিজ্ঞেস করলো, কিছু বলবেন ভাইয়া? না, আসলে রিমু তোমার ফেসবুক আইডিটা চাইছিল, যদি কোনো প্রয়োজন পড়ে আবার। ব্রুকুস গেল কথার, কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করলো না সে। হয়তো সত্যি রিমু আপুই চাইছে আইডিটা, আর এতে তারও ভালো হবে। পড়া অ্যাসাইনমেন্টের জন্য আবার প্রয়োজন পড়লে খুব সহজে আলাপ করতে পারবে রিমুর সাথে। তাছাড়া ছেলেটা তো আর মোবাইল নাম্বার চাইছে না, চাইছে ফেসবুক আইডি। বিরক্ত করলে ব্লক করে দিবে। বেশ অনেকটা ভেবে চিন্তে কথা উত্তর দিল, তাসকিয়াতুন কথা। ছেলেটির সাথে সাথে প্যান্টের পকেটে হাত দিল, পকেট হাতড়ে নিজের মোবাইলটা বের করলো, ফেসবুক অ্যাপসে ঢুকে সার্চ করলো তাসকিয়াতুন কথা। একটু পর মোবাইলটা উল্টা করে ধরে বলল, এটা? কথা ভালোভাবে দেখলো প্রোফাইলের ছবিটা, সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ। আচ্ছা তাহলে আসি। জি ভাইয়া, আর অ্যাসাইনমেন্টের জন্য ধন্যবাদ। ছেলেটা বলল না কিছুই, ঠোঁটে এক টুকরো হাসি ঝুলিয়ে নিঃশব্দে প্রস্থান করল। ইভান এতক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল তাদের। ছেলেটাকে কথার ফেসবুক আইডি দিতে দেখে চোখ দুটো লাল হয়ে গেছে তার। তবে নিজের রাগটা প্রকাশ করলো না তৎক্ষণাৎ, নিজের ভিতরেই পুষে রাখলো আকাশ সমরাগ। দুপুর হয়েছে, রাস্তাঘাটে মানুষজন নেই তেমন।
কথাটা কলেজ থেকে বাড়ি ফিরেছে মাত্রই পিচঢালা রাস্তা ধরে হেঁটে চলেছে তারা। ওই যে তাদের বাড়ি দেখা যাচ্ছে। রায়ান, রাফিয়া, রাজীব ঢুকে গেল বাড়ির ভিতরে। কথা ভিতরে ঢুকার আগেই পিছন থেকে হাত ধরে রাখলো ইভান। কথার পা জোড়া থমকে গেল। পিছন ফিরে তাকালো সে। তাদের বাড়ির চারদিক থেকে টিন দিয়ে বেড়া দেওয়া, তাই বাড়ির ভিতর থেকে বাহিরটা দেখা যায় না, আর বাহিরে থেকেও ভিতরটা দেখা যায় না। কথা হাত মোছড়ামুছড়ি শুরু করলো। বলল, হাত ছাড়ুন, রাস্তাঘাটে এভাবে একটা মেয়ের হাত ধরা কোন ধরনের অভদ্রতা। ইভান কথার হাত ধরে নিজের কাছে টেনে নিল, এক হাতে জড়িয়ে ধরল তার কোমর। কথা কেঁপে উঠল, বয়ার্ত চোখে তাকালো চারদিকে। না, এই সময় আশেপাশে কেউ নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। ইভান ফু দিল কথার মুখের উপর। বলল, তা মিসেস মাসুদ আল ইভান, সাহসটা দেখছি এই 5 বছরে অনেকটা বেশিই বেড়ে গেছে। 5টা বছর কম নয়, অনেকটা সময় বদলেছে, তার সাথে পাল্লা দিয়ে বদলেছে মানুষ। আর সাহসটা আমার বরাবরই বেশি ছিল। আগে শুধু ভালোবাসতাম বলে মেনে নিয়েছি সবটা, আর এখন ভালোবাসি না। কথার মুখে ভালোবাসি না বাক্যটা যেন তীরের মতো বিঁধল ইভানের বুকের ভিতরে শুরু হয়েছে তীব্র দহন। রাগে অভিমানে খামছে দৌড়ল কথার নরম কোমল। ব্যথায় কুকিয়ে উঠল কথা, তবে দমে যায়নি সে। কাটকাট কণ্ঠে বলল, আপনার কথার মধ্যে একটা ভুল রয়েছে মিস্টার মাসুদ আল ইভান। আমি মিসেস নই, আর নাইবা আপনার স্ত্রী। আমি মিস তাসকিয়াতুন কথা। ইভানের রাগ যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। বর্ষা কপালে রগগুলো নীলবর্ণ ধারণ করেছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মুহূর্তে কথা ছোট্ট শরীরটাকে সে ছুঁড়ে ফেলল পিচঢালা রাস্তায়। হুমড়ি খেয়ে পড়ল কথা। রাস্তার সাথে হাতের সংঘর্ষে হাতটা ছিলে গেছে, জায়গায় জায়গায় লাল হয়ে রক্ত বেরিয়েছে কিছুটা। কথা কাঁদল না, একটু টু শব্দ অবধি করল না। চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের রক্তাক্ত হাতের দিকে। এই মানুষটাই একদিন তার কোনো কষ্ট, কোনো ব্যথা সহ্য করতে পারত না, আর আজ কিনা সে তাকে কষ্ট দিয়ে যাচ্ছে অনবরত। তাচ্ছিলেন হাসি হাসলো কথা। ইভান কথাকে ফেলে দিয়ে পুষতে পুষতে ঢুকছিল বাড়ির ভিতরে, কিন্তু ঘরের ভিতরে আর ঢুকতে পারল না। বুকটার ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। কথাকে কষ্ট দিলে যতটা কষ্ট কথা পায়, তার দ্বিগুণ হারে কষ্ট সে পায়। চোখ বন্ধ করে নিল ইভান, হাত দুটো মুষ্টিবদ্ধ করে জোরে দুটো নিঃশ্বাস নিল। আবারও ফিরে এলো রাস্তায়। কথা এখনও সেই অবস্থায় বসে আছে রাস্তায়। ইভান হাত ধরে টেনে উঠালো তাকে, পর্যবেক্ষণ করতে লাগলো কথার হাতের ক্ষত। ছিটকে হাত সরিয়ে নিল কথা, জাজালো কণ্ঠে বলল, কেন ফিরে এসেছেন? আদিক্ষেতা দেখাতে? ইভান তাকালো কথার দিকে, আবার হাত ধরল তার। দাঁতে দাঁত চেপে বলল, তোমার ব্যথার কারণও আমি, আর ব্যথা প্রমোশনের ওষুধও আমি। কথাকে অবাক চোখে তাকিয়ে রইল ইভানের দিকে। ইভান সময় ব্যয় না করে হাত টেনে নিয়ে গেল বাড়ির ভিতরে। ঘরে ঢুকে রায়ানকে ডাকলো সে। রায়ান দৌড়ে এলো। কথার হাতের অবস্থা দেখে জিজ্ঞেস করলো, হাতের এই অবস্থা কি করে হলো কথা? ইভান চুপ রইল। কথা একবার তাকালো ইভানের দিকে, পরক্ষণেই স্বাভাবিক কণ্ঠে বলল, রাস্তায় পা পিছলে পড়ে গিয়েছি। হন্ততন্ত হয়ে দৌড়ে এলো রাফিয়া। অস্থির হয়ে বলল, বৃষ্টি কাদা তো কিছুই নেই, রাস্তা তো শুক নেই, তুই পড়লি কিভাবে? আমি জানি কিভাবে পড়ে গেছি। রায়ান ছুটে এলো ফার্স্ট এডের বক্স নিয়ে। কথার কাছে যাওয়ার আগেই তার হাত থেকে বক্সটা চিনিয়ে নিল ইভান। বসলো গিয়ে কথার কাছে। বরাবরের মতোই গম্ভীর কণ্ঠে বলল, হাতটা দেখি। কথা হাতটা দিল না। ইভান দীর্ঘশ্বাস পেলে জোর করে হাতটা নিয়ে নিজের কাছে নিল। আস্তে আস্তে ওষুধ লাগাতে লাগলো হাতে। কথার চোখ মুখ খিচে বন্ধ করে আসে। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ছে নোনা জল। ইভান একবার তাকালো সেই দিকে। তার মনে হলো ওটা কথার চোখের পানি না, ওটা বিষাক্ত কোনো তীর, যা বারংবার আঘাত করে যাচ্ছে তার বুকের ভিতরে থাকা ছোট্ট মাংসপিণ্ডে। ইভানের আচরণে অবাক হয়েছে উপস্থিত সবাই, বিশেষ করে রায়ান আর রাজীব। তারা খুব ভালো করে চিনে ইভানকে। এভাবে যেসে একটা মেয়ের কাছে যাওয়ার ছেলে ইভান না। কোনো মেয়ে কখনো তাকে প্রেমের প্রস্তাব দিলেও সরাসরি বলেছে সে আমি বিবাহিত। যদিও এখনও অবধি ইভানের বউকে তারা কেউই দেখেনি, তবে বিবাহিত করে আজ পর্যন্ত কোনো মেয়ে ধারে কাছেও নিজেকে ঘেঁষছে না, আর না কোনো মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দিচ্ছে। কোনো মেয়ের দিকে তাকায়নি অবধি। কিন্তু আজ কি যে হলো, এ ছেলে নিজ থেকে কথার কাছে বসে তার হাতে ওষুধ লাগাচ্ছে, আবার মাঝে মাঝে কথা যাতে ব্যথা কম অনুভব হয় তাই ফুঁ দিচ্ছে। রাজীব এগিয়ে এলো রায়ানের কাছে, কনুই দিয়ে গুঁতো দিল তার পেটে। বলল, আমিও যা দেখছি তুইও কি তা দেখছিস? তুই দেখছিস কি? দেখছিস তুই? এই যে কথার ইভান,
হ্যাঁ, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। রাত হয়ে গেছে বেশ, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। ইভানও কেবলই গায়ে এলিয়ে দিল বিছানায়। তখনই মনে পড়ল কথার ফেসবুক আইডির নাম। নিজের মোবাইলটা হাতে নিল সে। ফেসবুকে সার্চ অপশানে গিয়ে সার্চ করলো তাসকিয়াতুন কথা। তখন প্রোফাইলে ছবিটা দেখে রাখায় তার আইডি খুঁজে পেতে আর বেশি বেগ পেতে হয়নি তাকে। কথার আইডির মধ্যে ঢুকলো সে, কিন্তু প্রোফাইলটা লক করা। তবে উপর থেকে ইভানের চোখ পড়ল আইডির রিলেশনশিপ স্ট্যাটাসের জায়গায় লেখা সিঙ্গেল। ইভান বিড়বিড়িয়ে বলল, পিপিলিকার ফাঁকা গজায় মরিবার তরে। লাল নীল সবুজ মরিচ বাতির জিকিমিকি জিকিমিকি করে আলো দিচ্ছে পুরো বাড়িতে। পুরো বাড়ি কানায় কানায় ভরে গেছে মানুষে। ভাববেই বা না কেন, বিয়ে বাড়ি বলে কথা। তার উপর আজ রায়ানের গায়ে হলুদ। বাড়ির উঠানে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে ইভান। কলাপাতা রঙের পাঞ্জাবিটা আটসাট বেঁধে রয়েছে তার শক্তপোক্ত শরীরে। বর্ষা চেহারায় মানিয়েছে বেশ। চুলগুলো জেল দিয়ে পিছনের দিকে ঠেলে রেখেছে শুধু। তবে মুখে তার বিরক্তির ছাপ। বিরক্তি হবে না কেন? প্রথম এসে কয়েকদিন ভালো থাকলেও এখন এসে জুটেছে রায়ানের কাজিন জনগোষ্ঠী। মেয়েগুলো বড্ড গায়ে পড়া, তার মধ্যে শিলা মেয়েটাই অতিরিক্ত গায়ে পড়া। দেখছে যে ইভান তাকে পাত্তাই দিচ্ছে না, তবুও সারাক্ষণ আগে পিছে গুড়গুড় করছে। ইভানের হাতটা নিষ্পিস করছে মেয়েটাকে ঠাটি একটা চড় মারার জন্য। শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে এখনও চুপ করে আছে সে। ইভান ব্রুকুসকে এদিক ওদিক দেখাচ্ছে। কথা আসেনি এখনও। হাত উঠিয়ে হাত গড়িটা একবার চোখ বুলিয়ে নিল। সন্ধ্যা 7টা বেজে গেছে, আর আসবে কখন? কি করছে এখনও? সাজছে নিশ্চয়ই। এত সাজ কিসের আবার? কাকে দেখানোর জন্য এত সাজছে? ভাবতে সোয়াল শক্ত হয়ে এলো তার। নিশিতা রাফিয়া সেজেগুজে বাহিরে এসেছে। দুজনের শরীরে কলাপাতা রঙের ফারযুক্ত হলুদ শাড়ি পরা। মুখে ভারী কোনো মেকআপ নেই তাদের। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে মোটা করে কাজল দেওয়া। কথার শ্যামলা মুখশ্রীতে শ্বাসটা যেন ফুটে উঠেছে। রাফিয়া কথা বলতে বলতে এদিকে আসছিল। হঠাৎ সামনে তাকাতে পা জোড়া যেন তার থমকে গেল, গলা শুকিয়ে আসছে। কথার আছে না, যেখানে ভাগের বয়স সেখানেই সন্ধ্যা হয়। এই মুহূর্তে কথার অবস্থাও হয়েছে তাই। হাত পায়ে কাঁপুনি উঠে গেছে তার। তার সামনেই মুখোমুখি দাঁড়িয়ে আছে কবির আর ইভান। ইভানের দৃষ্টি শান্ত থাকলেও কবিরের দৃষ্টিতে হিংস্রতা। মনে হচ্ছে যেন এখনই হাতটা উঠিয়ে ঘুষি মেরে দিবে ইভানের নাক বরাবর। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল কবির। কথা ভয় পেয়ে গেল আরও। তবে কথাকে অবাক করে দিয়ে কবির কিছুই বলল না ইভানকে, বরং ঘুরে গিয়ে কথার দিকে তাকালো। এগিয়ে গিয়ে দাঁড়ালো কথার সামনে। নিজের আঙ্গুল বাড়িয়ে কথার চোখ থেকে একটু কাজল নিল। মাথার পিছনে চুলের মধ্যে লাগিয়ে দিতে দিতে বলল, বাহ, ভীষণ সুন্দর লাগছে তো আমার বোনটাকে। কারো নজর যেন না লাগে। আশেপাশে তো আর নজর লাগানোর মানুষের অভাব নেই। অতঃপর দাঁড়ালো রাফিয়ার সামনে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, এভাবে পেতনি সেচেছ কেন? আমি তো প্রথমে ভয়ে পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের বাড়ির পিছনের শেওড়া গাছের পেতনিটা মনে হয় নেবে এসেছে রায়ানের বিয়ে খেতে। রাফিয়া হা হয়ে গেল। কী সব বলছে এই লোকটা? সেজগুজে বের হওয়ার পর যেই দেখেছে সেই বলেছে তাকে খুব সুন্দর লাগছে। আর এই লোকটা কিনা বলছে তাকে পেতনির মতো লাগছে। তেতে উঠল রাফিয়া। বলল, একদম বাজে কথা বলবেন না, চোখ গেলে দিব কিন্তু। কবি চোখ আরও বড় বড় করে তাকালো। বলল, দাও গেলে। বাজে লোক একটা। রাফিয়া বেংসি কেটে গটগট করে চলে গেল সেখান থেকে। ইভান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রেয়সীর দিকে। এ যেন প্রেয়সীর ভিন্ন রূপ। আগে কখনো তাকে দেখা হয়ে ওঠেনি এ রূপে। কথা একবার তাকালো ইভানের দিকে, তারপর চোখ নামিয়ে নিল। ওই চোখে তাকিয়ে থাকার সাধ্য তার নেই। কবির আর কাদের সাহেব অনুষ্ঠানে এসে মুখোমুখি হয়েছিল ইভানের। প্রথমে তাকে দেখে দুজনেই চমকে গিয়েছিল। কবিরও বেশ রেগে গিয়েছিল। রাগ তো তার নাকের ডগায় থাকে। সে এগিয়ে গিয়েছিল আর ইভানকে একটা শিক্ষা দেওয়ার জন্য। তবে পারেনি কাদের সাহেবের জন্য। কাদের সাহেব তাকে থামিয়ে দেন। কথার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এখনও জানে না তেমন কেউই। ঢাকা ছেড়ে গ্রামে আসার সময় ওখানেই সব ঘটনা চাপা দিয়ে এসেছিলেন কাদের সাহেব। এই মুহূর্তে বিয়েবাড়িতে লোকজনে ভর্তি। এখন এখানে একটা ঝামেলা করা নির্বুদ্ধিতার কাজ ছাড়া আর কিছুই হবে না। কথার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও সব লোক জানাজানি হবে। আবার বদনাম রটে যাবে তার মেয়ের নামে। কথার বেঁচে থাকাটাই দুর্বিষহ করে তুলবে সবাই। কবিরও শুনল বাবার কথা। বেবি দেখলো বাবা ভুল কিছুই বলছে না। নিজের বোনের সম্মানের খাতিরে আশ্রয় ছেড়ে দিল ইভানকে। স্টেজে বসিয়ে রাখা হয়েছে রায়ানকে। একের পর এক মানুষ এসে হলুদ চুইয়ে দিচ্ছে তার গালে। কথা রাফিয়াও দাঁড়িয়ে আছে তার পাশে।
ইভান দাঁড়িয়ে আছে কথা সোজাসুজি সামনে, বুকে দুহাত গোজা তার। কোথা থেকে শিলা ছুটে এলো তার হাতে হলুদ, শুইয়ে দিতে চাইল ইভানের গালে। ইভান সরে গেল, ব্যর্থ হলো শিলা। তবে সে মোটেও দমে যাবার পাত্রী নয়। আবারও সে গেল ইভানের সামনে, হাত বাড়ালো ইভানের গালে হলুদ ছুঁয়ে দিতে। অমনি হুঙ্কার দিয়ে উঠল ইভান। সবাই উপস্থিত কেঁপে উঠল। ইভান হুঙ্কার দিয়ে বলল, তোমার মতো গায়ে পড়া মেয়ে আমি কখনো দেখিনি। লজ্জা শরমের সিটে পটাও তোমার ভিতরে নেই নাকি? দেখছো এড়িয়ে চলেছি, সেটা কি তুমি বুঝতে পারছো না, নাকি তুমি বুঝতে চাইছো না? আমি জানতাম গ্রামের মেয়েরা লাজুক প্রকৃতির হয়। তোমাকে দেখে আমার সেই ধারণা বদলে গেছে। সলসল করে উঠল শিলা চোখ জোড়া। এত মানুষের মধ্যে ইভান এভাবে অপমান করতে পারলো তাকে? সে কি এমন করেছে? একটু না হয় হলুদ ছুঁইয়ে দিতে চেয়েছে তাকে? কথা রাপিয়া এগিয়ে এলো শিলার কাছে। কথা দাঁড়ালো ইভানের মুখোমুখি। বলল, ওকে বকলেন কেন? ইভান দাঁতে দাঁত চেপে উত্তর দিল, বকেছি, বেশ করেছি। ওকে যে এখনও ঠাটিয়ে দুটো চড় মারেনি, এটাই তো ওর ভাগ্য। কথা আঙ্গুল তুলে কিছু বলতে গেল, আঙ্গুলটা ধরে নিল ইভান। একটু কাছে এগিয়ে ফিসফিস করে বলল, অন্যর হয়ে ওকালতি করার দরকার নাই, নিজেরটা নিজে দেখো। এভাবে পেট দেখিয়ে কি প্রমাণ করতে চাইছ? তোমার পেট সুন্দর, নাকি আমাকে বসে আনার প্ল্যানিং? কান গরম হয়ে গেল কথার। তৎক্ষণাৎই ফিরে তাকালো নিজের পেটের দিকে। শাড়িটা একটু সরে গেছে, পেট ততটা দেখা যাচ্ছে না, এক বিন্দু পরিমাণে হয়তো দেখা যাচ্ছে। যদি কেউ খুব খেয়াল করে তাকিয়ে থাকে তবে সে দেখতে পাবে, নয়তো কারো দেখার কথা নয়। তার মানে এই লোক এতক্ষণ তার পেটের দিকে খুব খেয়াল করে তাকিয়েছিল। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো কথা কিছু বলার আগেই ইভান। কথার দিকে তাকিয়ে জোর গলায় বলল, আমি বিবাহিত, আমার বউ আছে। মেয়েরা একটু দূরত্ব বজায় রাখবে, নয়তো কার গালে আমার হাত উঠে যায় ঠিক নাই। কথার আঙ্গুলটা ছেড়ে দিয়ে গট গট করে চলে গেল ইভান। মেয়েরা বিস্ময় সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এখানে আসার পর অনেকেই ক্রাশ খেয়ে বসেছিল ঈশানের উপর। এখন কিনা জানতে পারলো তাদের ক্রাশ বয় বিবাহিত। সবচেয়ে করুণ অবস্থা শিলার। একটু আগে অপমান, এখন আবার জানতে পারলো ইভান বিবাহিত। এত কিছু একসাথে তার হজমই হচ্ছে না ঠিক। অনুষ্ঠান প্রায় শেষ, কোনো ঝামেলা ছাড়াই সবটা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। কথা ঘরের দিকে ছুটল। এই শাড়ি পরে আর কতক্ষণ? দম বন্ধ হয়ে আসছে তার। মোবাইলের ফ্ল্যাশটা অন করে পা বাড়ালো সে। অমনি হ্যাঁচকা টান পড়ল হাতে, হকচকিয়ে উঠল সে। মোবাইলটা হাত থেকে পড়ে গেল মাটিতে। মাথা নুইয়ে মোবাইলটা মাটি থেকে তুলে নিল ইভান। এক দণ্ড দেরি না করে কথার হাত টেনে বাড়ির পিছনের দিকে নিয়ে গেল সে। ইভানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো কথা। শেষে না পেরে করুণ কণ্ঠে বলল, প্লিজ হাত ছাড়ুন, বাড়িতে অনেক মানুষ, কেউ দেখে বলবে। ইভান কথার হাত টেনে বসিয়ে দিল পুকুর পাড়ের ঘাসের উপরে। নিজেও দপ করে বসে পড়ল তার পাশে। এক হাতে কোমর টেনে নিয়ে এলো নিজের কাছে। কোমরে ঠান্ডা কিছু অনুভব হতে মাথা নিচু করে কোমরের দিকে তাকাতে চোখ পড়ল ইভানের হাতের হলুদ। হলুদে ভরা হাতে কোমর জড়িয়ে রেখেছে তার। কথা মাথা তুলে তাকালো ইভানের দিকে, বলবে কিছু, তবে তার আগে সে কামড় বসালো কথার গলায়। আহ করে আর্তনাদ করে উঠল কথা। ইভানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইভান কিছুতেই সরছে না, কামড়ে ধরে আছে। ব্যথায় কথা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তরল নোনা জল। কিন্তু ইভানের কোনো হেলদোল নেই, রাক্ষসের মতো কামড়েই যাচ্ছে। মিনিট খানেক পর সে ছেড়ে দিল কথাকে। কথা উঠে দাঁড়ালো, আর এক মুহূর্ত এখানে নয়। এই মানুষটা এখন আর আগের সে মানুষ নেই। সময়ের সাথে সাথে সে হিংস্র হয়ে উঠেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। কথা পা বাড়ালো না মনের দিকে, তবে যেতে পারল না। ইভান হাত ধরে টান দিয়ে আবারও বসিয়ে দিল নিজের কোলে। খামছে দৌড়ল কথা চুলের মুঠি। কথা না চাইতেও তার হাত চলে গেল ইভানের হাতের উপর। তার ব্যথা লাগছে ভীষণ। ইভানের চোখ দুটো যেন লাল হয়ে জল করছে। ইভান কথার চুলের মুঠি ধরে টেনে তার মুখের কাছে নিয়ে এলো কথার মুখটা। দাঁতে দাঁত চেপে বলল, অন্যের হয়ে ওকালতি করতে গিয়েছিলি? তোর স্বামীর গায়ে অন্য মেয়েরা এসে পড়ছে, আর তা দেখতে তোর ভালো লাগছে? আহ, ছাড়ুন না আমাকে, আমার লাগছে। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। এতদিন হাতের বাহিরে ছিলি, কে ভেবেছিস এখন আমার হাতের মধ্যে এসেও পার পেয়ে যাবি? কথার চোখে পানিতে টাইটম্বর, কণ্ঠস্বরও বারবার আটকে আসছে তার। তবুও নিজেকে সামলে বলল, আপনি আমার সাথে এমন কেন করছেন? তুই আমার সাথে কেন এমন করেছিস? কি করেছি আমি? আপনি যা যা চেয়েছেন শুধুমাত্র সেটাই আমি করেছি। আপনার কথা মতো আপনাকে ডিভোর্স দিয়েছি। আপনাকে ছেড়ে আমি চলে এসেছি এত দূরে। এত বছরে কখনো আপনার সামনে দাঁড়াইনি একবারও, কখনো স্ত্রীর অধিকারও আমি চাইনি। ইভানের হাতটা আলগা হলো একটু। সে অবাক হলো।
অবাক করা কণ্ঠে বলল, আমি চেয়েছি? হ্যাঁ, আপনি চেয়েছেন। আবারও চুলের মুঠি শক্ত করে ধরল ইভান। বলল, এখন নিজের দোষ ডাকতে আমার গায়ে দোষ চাপাচ্ছিস? কথা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। চুলের ব্যথায় মাথা যেন বিষ হয়ে গিয়েছে। তবুও চুল ছাড়ছেন এই দানবটি। দাঁতে দাঁত চেপে কথা বলল, চুল ছাড়বেন নাকি আমি চিৎকার করব? ইভান কিছু বলার আগে কেউ লাইট মারল তাদের দিকে। চড়া কণ্ঠে বলল, ওখানে কারা? হকচকিয়ে উঠল ইভান, কথা দুজনেই। চোখে মুখে তাদের ভয়। এভাবে একসাথে তাদের কেউ দেখে ফেললে বিশাল ঝামেলা হয়ে যাবে। এমনিতেই গ্রাম অঞ্চল। ইভান কথার মুখ চেপে দ্রুত নিয়ে গেল একটা গাছের আড়ালে। লোকটা লাইট মারতে মারতে এলো সেখানে। এদিক ওদিক খুঁজে না পেয়ে চলে গেল সে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইভান। চোখ তুলে তাকালো কথার দিকে। কথা তার খুব কাছে অবস্থান করছে। তাদের মধ্যে দূরত্ব যেন মাত্র 2 ইঞ্চির। গোড় লেগে যাচ্ছে ইভানের। চাঁদের আলোয় যেন মেয়েটার রূপ বাড়িয়ে দিচ্ছে আরও। ইভান চাইলেও নজর সরিয়ে নিতে পারছে না। এটাই সুযোগ। কথা চট করে এক কামড় বসালো ইভানের হাতে। ইভান আহ করে ব্যথাতুর আর্তনাদ করে হাত সরিয়ে নিল। সাড়া পেয়ে কথা দৌড়ে পালিয়ে গেল। তবে ভুল করেছে সে। বিশাল বড় এক ভুল করে ফেলেছে। ভুলবশত নিজের মোবাইলটা ফেলে গেছে ইভানের কাছেই। অনেক রাত হয়েছে। অনুষ্ঠান শেষ করে খেয়ে দিয়ে শুতে প্রায় রাত 1টা বেজে গেছে। কাল আবার বিয়ে, তাই সবাই যে যেখানে পারছে শুয়ে পড়েছে। ইভানও গা এলিয়ে দিল বিছানায়, কিন্তু ঘুম আসছে না তার কিছুতেই। চটপট করছে শুয়ে শুয়ে। হঠাৎই তার মনে পড়ল কথার মোবাইলটার কথা। বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। পাঞ্জাবের পকেট হাতড়ে বের করে আনলো মোবাইলটা। কোনো লক করা ছিল না মোবাইলে। সচরাচর কথার মোবাইল কেউ ধরে না, তাই সে লক করেনি। কে ভেবেছিল যে কোনো একদিন এভাবেই হুট করে মোবাইলটা হাতে পড়ে যাবে ইভানের? তাহলে লক না করার ভুল সে কোনো দিনও করতো না। ইভান বিছানার দিকে তাকালো রাজীব গভীর ঘুমে। ইভান নিঃশব্দে বসলো বিছানায়। কথার মোবাইলটা হাতে নিয়ে শুরু করলো চেক করা। প্রথমেই ঢুকলো গ্যালারিতে। না, তেমন কিছুই নেই। শুধুমাত্র কথার কিছু ছবি। যে ছবিগুলো ভালো লেগেছে নিয়ে রেখেছে নিজের ফোনে। তারপর ঢুকলো ফেসবুকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো নিজেকে। ফ্রেন্ড লিস্টে ঢুকলো না, তেমন কোনো ছেলে ফ্রেন্ড নেই। তবু 2-4টা ছিল, যা কবির বাদে সবাইকে আনফ্রেন্ড করে দিল। সবশেষে ঢুকলো মেসেঞ্জারে ঢুকতে চোয়াল শক্ত হয়ে এলো ইভানের। ফুঁসে উঠল সে। চ্যাট লিস্টের সবার উপরে সেদিনের সেই ছেলেটা। দুজনের সেটিংয়ে তেমন কিছু না পেলেও রাগ কমাতে পারছে না ইভান। কেন সে সেই ছেলের সাথে কথা বলবে? কী প্রয়োজন? অ্যাসাইনমেন্ট তো তাকে একটা মেয়েই করে দিয়েছিল। তাহলে এই ছেলেটার সাথে আবার কিসের কথা? ব্লক করে দিল ছেলেটিকে। তখনই কল এলো কথার ফোনে। ব্রু কুঁচকে ফেলল ইভান। এত রাতে তার বউকে কে কল করেছে? ভালোভাবে খেয়াল করে দেখলো উপরে লেখা বাবা। এদিকে মোবাইল খুঁজতে খুঁজতে কথা অস্থির হয়ে গিয়েছিল। তার মাথাতেই ছিল না যে তখন ইভান তার ফোন নিয়ে গেছে। শেষ উপায় না পেয়ে বাবার মোবাইল থেকে নিজের মোবাইলে কল করে কথা। ইভান কলটা রিসিভ করলো। রাশবাড়ি কণ্ঠে বলল, হ্যালো। কথা কেঁপে উঠল। তার মানে বান্দার কাছে তার মোবাইলটা। যেখানে ভাগের বয়স সেখানেই সন্ধ্যা হয়। এই লোকের কাছে মোবাইল থাকা মানে বিপদসমূহ তার। কথা ডোক গেল। আচ্ছা, তার মোবাইল কি চেক করে ফেলেছে লোক? যদিও মোবাইলে তেমন কিছুই নেই, তবু রাপিয়ার সাথে লাগামহীন চ্যাটিং রয়েছে। বেস্ট ফ্রেন্ডের সাথে তো আর মুখে লাগাম টেনে কথা বলে না। আর তাছাড়া গ্যালারিতে তার কিছু ছবিও রয়েছে। কথা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার মোবাইল আপনার কাছে? ইভান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মোবাইলটা ফেরত দিন। ইভান কথা বাড়ালো না। বলল, তোমাদের ঘরের সামনে নেমে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আচ্ছা। কল কেটে দিল ইভান। নিঃশব্দে পা টিপে টিপে ঘরের বাহিরে বেরিয়ে এলো কথা। বাহিরে নামতেই অন্ধকারে কেউ তার হাত মুচড়ে ধরল। প্রথমে হকচকিয়ে উঠল, পরক্ষণই শান্ত হলো সে। কারণ তার সাথে এমনটা ইভান ছাড়া আর কেউই করবে না। চোখ মুখ কুঁচকে ফেলেছে কথা। কণ্ঠে কিছুটা ঝাঁজ এনে বলল, সবসময় এসব কী ধরনের ব্যবহার? আপনার সমস্যা কি? ইভান কথার হাত টেনে নিজের একদম কাছে নিয়ে এলো। মিশিয়ে নিল নিজের সাথে। বলল, তুই আমার বউ। তোর সাথে যখন যা খুশি করার অধিকার আছে আমার। কিসের বউ? আমাদের ডিভোর্স হয়ে গেছে। কে বলেছে ডিভোর্স হয়েছে? আমি নিজের ডিভোর্স পেপারে সই করেছি। হাত ছাড়ুন আমার। কেউ দেখে নিলে আপনার কিছু না হলেও আমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ছাড়ব না আমি। কী করবি তুই? দেখুন, এবার কিন্তু বেশি হচ্ছে। মানুষের ধৈর্যের একটা সীমা আছে। ইভান কথার হাতটা আরও জোরে মুচড়ে ধরল। ট্রাউজারের পকেট থেকে তার মোবাইলটা বের করলো। মেসেঞ্জারের চ্যাট লিস্ট বের করে দাঁতে দাঁত চেপে বলল, এই ছেলের সাথে তোর এত কথা কি? কথা অবাক চোখে তাকালো মোবাইলের দিকে।
এ লোক এরই মধ্যে ওর মোবাইল ঘেঁটেও ফেলেছে। শুকনো ডোক গিলল কথা, বলল, আপনি আমার মোবাইল ঘেঁটেছেন কেন? মোবাইলে আমার ব্যক্তিগত কিছু তো থাকতে পারত। আমি তো স্বামী হই, আমার কাছে তোর ব্যক্তিগত বলতে কিছু আছে নাকি? এই ছেলের সাথে তুই কেন কথা বলেছিস বল? অ্যাসাইনমেন্ট করিয়েছিস একটা মেয়েকে দিয়ে, তাহলে ছেলে কি? কথার মেজাজ আবার বিগড়ে গেল। এত কিছু হয়ে গেল, তাকে ডিভোর্স পর্যন্ত নিয়ে গিয়ে এখন আসছে স্বামীগিরি পলাতে। কথা তেতে উঠল, জাজালো কণ্ঠে বলল, আর যার সাথে খুশি আমি তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আর আপনি আমার স্বামী নন, মানি না আপনাকে স্বামী হিসেবে। ইভানের রাগ যেন তরতরিয়ে বেড়ে গেল। এমনিতেই ভীষণ রেগেছিল সে, তার উপর কথার এমন জবাব যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। সোয়াল শক্ত হয়ে এসেছে তার, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। ইভান হঠাৎই হামড়ে পড়ল কথা ঠোঁটের উপর, কামড়ে ধরল তার ঠোঁট। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল কথা। এমন কিছুর জন্যই সে মোটেও প্রস্তুত ছিল না। কয়েক সেকেন্ড লাগলো বুঝতে কি হচ্ছে তার সাথে। মস্তিষ্ক সজাগ হতে কথা ঠেলে সরিয়ে দিতে চাইল ইভানকে, কিন্তু পারল না। অমন একটা দানব আকৃতির মানুষের সাথে কি আর শক্তিতে পেরে ওঠা যায়? ইভান কামড়ে যাচ্ছে কথার ঠোঁট জোড়া, ব্যথায় কুকড়ে যাচ্ছে কথা, চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে অশ্রুধারা। কিছুতেই ছাড়ছে না ইভান। শেষে আর উপায় না পেয়ে কথাও সজোরে কামড়ে ধরল ইভানের ঠোঁট। আর্তনাদ করে সরে গেল ইভান, হাত দিল নিজের ঠোঁটে। কথা এই সুযোগের অপেক্ষাই ছিল। সে ইভানের হাত থেকে ছিনিয়ে নিল নিজের মোবাইলটা। আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে, দৌড়েই চলে গেল ঘরের ভিতরে। বসে আছে কথা। বসা যে কি অপরূপ লাগছে তাকে দেখতে। ইভানের যেন অন্যদিকে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না। কিন্তু ইভানের মুগ্ধতার মধ্যেই অনেক হইচই শব্দ এলো তার কানের। সবাই হইচই করে বলছে, বর এসেছে, বর এসেছে। ব্রুকুসকে গেটের দিকে তাকালো ইভান। সেদিনে সে ছেলেটা বর বেশে দাঁড়িয়ে আছে গেটে। মেজাজ বিগড়ে গেল ইভানের। তার বউকে কিনা অন্য পুরুষ বিয়ে করতে এসেছে। পৃথিবীর কোনো প্রেমিক বা পুরুষ আসে যে এটা সহ্য করতে পারবে? ইভান উঠে গিয়ে ছেলেটার কলার ধরল, হাত উঁচিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারবে তখনই তার হাত ধরে নিল কথা। ইভান চিৎকার করে বলল, তুমি সরে যাও। ওর সাহস কি করে হলো তোমাকে বিয়ে করতে এসেছে? আপনি সরে যান, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। কথা, তুমি ভুলে যেও না তুমি আমার বিবাহিত স্ত্রী। কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে। আমি তোমাকে ডিভোর্স দেইনি। ওই কাগজে শুধু তুমি একাই সই করেছ, আমি কোনো সই করিনি। আইনত তুমি এখনও আমার স্ত্রী। তাহলে চলুন এখন ডিভোর্স দিয়ে দিন, কারণ আমি ওকে বিয়ে করব, আমি ওকে ভালোবাসি। ঘুম থেকে দরপড়ে উঠে বসল ইভান। বাহিরে ভোরের আলো ফুটেছে, আকাশে সূর্য উকি দিয়েছে কেবলমাত্র, এখনও তার তেজ ছড়ায়নি প্রকৃতিতে। আশেপাশে তাকিয়ে বুঝলো এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইভান। কিন্তু কী স্বপ্ন দেখল সে? কথার বিয়ে? কথা ভালোবাসে অন্য কাউকে? বুকের ভিতর যেন আগুন জ্বলছে ইভানের, কিছুতেই শান্ত করতে পারছে না নিজেকে। তবে কি কথাকে সে আবারও হারিয়ে ফেলবে, চিরতরে হারিয়ে ফেলবে? কথাকে ছাড়াই 5টা বছর কিভাবে কাটিয়ে দিয়েছে তা একমাত্র সেই জানে। না, কথাকে তার কাছ থেকে সে কিছুতেই আর হারিয়ে যেতে দিবে না। কষ্ট দিয়ে হোক, ভালোবেসে হোক, তার সাথেই বেঁধে রাখবে কথাকে। এবার কিছু করতেই হবে তাকে। এখনও কথা আইনত তার স্ত্রী, তাকে কিছুতেই আর হারিয়ে যেতে দিবে না। সেজন্য তার যা যা করতে হবে তাই করবে সে। বিয়ে বাড়িতে হইচই লেগে আছে, পুরো বাড়ি মানুষের সমাগম। একটু পরে বরযাত্রী আসবে। মেয়েরা সব সাজগোজ নিয়ে ব্যস্ত, ছেলেদের সাজগোজ সম্পূর্ণ প্রায়। ইভান আর রাজীব দাঁড়িয়ে আছে বরযাত্রীর গাড়ির কাছে। একে একে মেয়েরাও আসতে শুরু করেছে। ইভান ব্রুকুসকে শুধু এদিক ওদিক তাকাচ্ছে। কথা কেন এখনও আসছে না? সে কি যাবে না? রাফিয়াও আসছে না। রাফিয়া আসলে তবু তাকে জিজ্ঞেস করা যেত কেন আসছে না এখনও। খানিক বাদে রাফিয়া এলো, তবে একা, কথা এলো না। তাহলে কথা কোথায়? রাফিয়াকে গাড়ির দিকে এগিয়ে আসতে দেখে ইভান তাকে ডাকলো, জিজ্ঞেস করলো, তুমি একা যে, তোমার সাথী কোথায়? ও যাবে না। ইভান অবাক হলো, রেগে বলল, যাবে না মানে কি? রাফিয়া ব্রুকুসকে তাকালো ইভানের দিকে। ইভান থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলল, না মানে আসার পর থেকে তো দেখছি তোমরা সবসময় একে অপরের সাথে চিপকেই থাকো। দুই বান্ধবী কেউ কাউকে ছাড়া একদণ্ড থাকতে পারো না। তাহলে আজ হঠাৎ কি এমন হলো তাকে ছাড়াই তুমি বরযাত্রীতে চলে যাচ্ছ? ওর ঠোঁটে যেন কি হয়েছে, কেটে গেছে, ফুলেও আছে কিছুটা, তাই ও যেতে চাইছে না। ইভানের তখনই মনে পড়ল কাল রাতের কথা। সে কামড়ে দিয়েছিল কথার ঠোঁট।
কথাও তো তার ঠোঁটে কামড় দিয়েছিল। আনমনে তার হাত চলে গেল নিজের ঠোঁটের দিকে। না, এখন এসব ভাবলে চলবে না, কথাকে নিয়ে আসতে হবে এখনই। ইভান নিজের ঠোঁট থেকে হাত সরিয়ে বলল, তাই বলে তোমার বান্ধবীকে ছাড়াই তুমি ভাইয়ের বিয়েতে চলে যাবে? কথা কি এভাবে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারে বলো? টেনে টুনে হলেও তো তোমাকে সাথে করে নিয়ে যাই, তাই তোমারও তো উচিত ছিল কথাকে জোর করে হলেও নিয়ে আসা। চকচক করে উঠল কথার চোখ। বলল, একদম ঠিকই বলেছেন, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়েই ওকে নিয়ে আসছি। রাফিয়া এক প্রকার দৌড়েই গেল কথাকে আনতে। ইভানের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। রাজীব এতক্ষণ পাশে দাঁড়িয়ে অবাক চোখে পর্যবেক্ষণ করছিল সবটা। ইভানের ঠোঁটের দিকে তাকাতে ব্রু কুঁচকে এলো তার। সন্দিহান কণ্ঠে বলল, তোর ঠোঁটে কি হয়েছে, লাল হয়ে আসছে যে? থতমত খেয়ে গেল ইভান, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল। দুষ্টু হেসে বলল, বউ চুমু দিতে গিয়ে কামড়ে দিয়েছে। অবাক চোখে তাকালো রাজীব। বলল, বউ পেলি কোথায় আবার? ইভান বিরস কণ্ঠে বলল, বিবাহিত পুরুষ মানুষ বউ পায় কোথায় শুনি? রাজীব কিছু বলবে তার আগে রাফিয়া কথাকে টেনে টুনে নিয়ে হাজির হলো ওদের সামনে। হাসি হাসি মুখে বলল, এ দেখুন ভাইয়া, নিয়ে এসেছি। ইভান তাকালো কথার দিকে, থমকে গেল যেন সে। কথা লাল রঙে একটা জামদানি শাড়ি জড়িয়েছে গায়ে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়েছে যাতে করে ঠোঁটের কাটা দাগটা দেখা না যায়। চুলগুলো খোলা, তাছাড়া তেমন কোনো সাজ নেই মুখে। অতিরিক্ত ভারী মেকআপের পলক নেই, তবু যেন ইভানের হার্টবিট লাফিয়ে যাচ্ছে বিরামহীনভাবে। ওই লাল ঠোঁট দুটোই মাতাল করে দিচ্ছে ইভানকে, কেমন যেন কাছে টানছে তাকে। আর তাকিয়ে থাকতে পারল না ইভান, মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকালো সে। কথা কটমট করে তাকালো রাফিয়ার দিকে। এটা তোর বন্ধু নাকি শত্রু? ও যেখানে এই লোকের সামনে পড়তে চায় না বলে বরযাত্রী তো যেতে চাইল না, সেখানেই রাফিয়ার বাচ্চা তার কথাই ওকে জোর জবরদস্তি করে নিয়ে এলো ওর সামনে। আবার কি সুন্দর দাঁত কেলিয়ে যাচ্ছে তার সাথে। ইভান ঠোঁট দুটো একটু প্রসারিত করেই বলল, যাও তোমরা দুজন এখন গাড়িতে গিয়ে বসে পড়ো দ্রুত। রাফিয়া টেনে টুনে কথাকে গাড়ির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নিতে আর পারল না। কবির তার বাইক নিয়ে এসে হঠাৎই ব্রেক কষল ওদের সামনে। হকচকিয়ে উঠল রাফিয়ার কথা। বিরক্তিতে চোখ মুখ খিচে নিল রাফিয়া। জাড়ি মেরে দুটো কথা বলার জন্য সামনে তাকাতে হা হয়ে গেল সে। নীল রঙে একটা পাঞ্জাবি পরে বাইকে বসে আছে কবির। শ্যামলা গায়ের রঙে বেশ মানিয়েছে পাঞ্জাবিটা। চোখে কালো চশমা। ইস, এই মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? রাফিয়া যেন চোখই ফেরাতে পারছে না আজ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবিরের দিকে। কবির রাফিয়ার দিকে একটু ঝুঁকে গেল, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, চোখ দিয়ে কি আমার ইজ্জত লুটে নেওয়ার চিন্তা ভাবনা করছো নাকি? রাফিয়া হকচকিয়ে উঠল, লজ্জায় মাথাটা নুইয়ে ফেলল সে। পশা গাল দুটো লাল হয়ে উঠেছে। কবি সেদিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর তাকালো কথার দিকে। বলল, তোদের গাড়িতে যেতে হবে না, আমার সাথে বাইকে আয়। ইভান অগ্নিদৃষ্টিতে তাকালো কবিরের দিকে। কবিরও ঠোঁট বেঁকিয়ে হাসল। ইভান মুষ্টিবদ্ধ করে নিল নিজের হাত দুটো। এটা শালা নাকি আরও কিছু? জল শক্ত হয়ে এলো ইভানের, তবে কিছু বলতেই পারল না। বলার কি বা আছে? কথা কবিরের আদেশ মেনে সুরসুর করে গিয়ে বসলো কবিরের পেছনে। তার পিছনেই বসলো রাফিয়া। মুহূর্তে বাইক স্টার্ট দিল কবির। ইভানও কটমট করতে করতে গিয়ে বসলো গাড়িতে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে সাই সাই গতিতে ছুটল এবং তাদের সামনে আপন মনে চলছে কবিরের বাইক। রাগে পেটে পড়ছে ইভান, আর কবিরও যেন ইভানকে দিতে বাইকটা তাদের সামনে সামনে চালাচ্ছে। ইভান কটমট করে মনে মনে বলল, তোর বাইকের যদি আমি 12টা না বাজিয়েছি, না তো আমার নাম ইভান। আসার সময় এই বাইক নিয়ে তুই ফিরিস কীভাবে আমি দেখে ছাড়ব কবিরের বাচ্চা। গাড়ি এসে থামতে হলো তানিয়াদের বাড়ির সামনে। অল্প বয়সী ছেলেমেয়েরা গেট ধরেছে। রায়ান সহ সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। কবির কথা রাফিয়াও এখানে। গেটে টাকা নিয়ে তুমুল ঝগড়া চলছে। কবির নিজেও যোগ দিয়েছে ঝগড়ায়। এই সুযোগ বিট ঠেলে গিয়ে সে দাঁড়িয়েছে কথার পিছনে। খুব সাবধানে কথার শাড়ি থেকে খুলে নিল একটা সেফটি পিন। অতঃপর আবারও বিট ঠেলে বেরিয়ে গেল সে। সময় কাল অভিজ্ঞতা তাকে শক্ত গম্ভীর কঠোর বানিয়ে দিলেও আজ যেন রাগের বশে তার ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে আগের সে বাচ্চামোগুলো। ইভান চারদিকে তাকালো ভালোভাবে। না, কেউ এদিকে খেয়াল করছে না, সবাই গেট নিয়ে ব্যস্ত। ইভান বসে পড়ল কবিরের বাইকের চাকার কাছে। হাতে সেফটি পিনটি দিয়ে ফুটো করে দিল বাইকের দুটো চাকাই। ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এবার দেখি তুই কিভাবে আমার বউকে আমার কাছ থেকে সরিয়ে তোর এই বাইকে করে নিয়ে যাস। পুরো বিয়ে বাড়িতে কথার কাছে ইভানকে একবারের জন্য ঘেঁষতে দেয়নি কবির।
সম্পূর্ণ সময়টা কথার সাথে চিপকে ছিল সে। আর রাফিও তো আছেই। ইভানের মিনিটে মিনিটে মেজাজ গরম হচ্ছে। পৃথিবীতে ভাই যেন শুধু এই কবিরই আছে, আর কারোই যেন ভাইটাই নেই। তাই খুব বাইকিরি ফেলাচ্ছে। তবে একটা বিষয় ভালো হয়েছে যে কবিরের এই চিপকে থাকার কারণে বিয়েবাড়িতে কোনো ছেলে কথার দিকে তাকানোর সাহস করেনি। তবুও যেন রাগ কমছেই না ইভানের। শুধু দাঁত কিড়মিড় করে যাচ্ছে আর মনে মনে ভাবছে, এই শোধ আমি তুলবই তুলব। বিয়ে সব নিয়ম কানুন খাওয়া দাওয়া শেষে আবার বিদায়ের পালা। বাড়িতে যেন কান্নার রোল পড়ে গেছে। রায়ান কোনো মতে তানিয়াকে সামলে গাড়িতে বসলো। সবাই একে একে ঠেলে উঠে বসলো গাড়িতে। কবির তার বাইকের কাছে গেল। বাইকে উঠে বসতে চমকে গেল সে। বাইক থেকে নেমে চাকার দিকে তাকাতে চক্ষু চড়ক গাছ। চাকায় হাওয়া নেই। কবির বেশ ভালোই বুঝতে পারছে এই কাজটা ইভান ছাড়া আর কারোই নয়। কবির কটমট করেই তাকালো ইভানের দিকে। ইভান ভাবলিশহীন যেন সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মানুষ। কবির নিজেকে সামলে নিল। এখানে কোনো ঝামেলা করা ঠিক হবে না। তাছাড়া সন্দেহর বশে করা কারো উপরে দোষ চাপানোটাও ঠিক হবে না। এটা বিয়ে বাড়ি, অনেক মানুষ আছে। মেয়ে পক্ষের কেউ দুষ্টমি করে হলেও তো এই কাজ করতে পারে। কবি শান্ত কণ্ঠে কথা রাফিয়াকে বলল, তোরা গাড়িতে চলে যা। ইভান বাঁকা হাসল, অর্থাৎ সে তার কাজে সফল। বাঁকা হেসে নিজেও গাড়িতে বসতে নিল। তখনই তাকে পিছু ডাকলো কবির। বলল, এখান থেকে দোকান অনেক দূরে, আমি একা একা এটাকে নিয়ে যেতে পারবো না। তাছাড়া চাকা ঠিক করতেও তো কিছু সময় লাগবে। তুই থাক আমার সাথে, পরে একসাথে বাড়ি যাব আমরা। ইভানের সব আশা দপ করে নিভে গেল। সে খুব ভালোভাবেই জানে কবির ইচ্ছে করে তাকে রেখে দিতে চাইছে। না হয় এত মানুষ থাকতে তাকেই কেন থাকতে বলবে। রায়ানও তাল মেলালো কবিরের সাথে। বলল, হ্যাঁ তুই থেকে যা, আর রাজীব তুইও ওদের সাথে থেকে যা। পরে তোরা তিনজন আবার একসাথে ফিরে আসিস। ইভান কটমট করে তাকালো কবিরের দিকে। ঠোঁটে তার বাঁকা হাসি। ইভানের ইচ্ছে করছে এই মুহূর্তে পায়ের জুতা খুলে এ বাইকের ফিনটি চটকাতে, কিন্তু সব দিক থেকে তার হাত পা বাঁধা। তার কি আর উপায় আছে? অগত্যা নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে থেকে যেতে হলো কবিরের সাথে। বিয়ে বাড়ি চারদিকে শুধু হইচই। কথাটা তানিয়াকে নিয়ে বিকেলেই চলে এসেছে। কিন্তু বাইক ঠিক করে ফিরতে ফিরতে ইভানের সন্ধ্যা পেরিয়েছে। বাড়িতে বর বউকে নিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। রাফিয়া কথার কিছু কাজিন সম্প্রদায় বাসরঘর সাজাচ্ছে রায়ানের। এসে নিজেদের জামা কাপড় বদলায়নি তারা, বাসরঘর সাজাতে লেগে পড়েছে। শিলাও আছে এখানে। তখনই রুমে ঢুকলো ইভান আর রাজীব। চারদিকে চোখ বলি ইভান বলল, বাহ, ভালোই তো বাসরঘর সাজানো হয়েছে। আমার তো ইচ্ছে করছে আমি এখানে নিজের বাসরটা সেরে ফেলি। রাজীব কৌতুক করে বলল, হ্যাঁ করে ফেল। 12 বছর ধরেই তো শুনছি তোর বউ আছে, তুই বিবাহিত। তা তোর বউয়ের সাথে বাসর করতে পেরেছিস, নাকি এখনও বউ থাকতেও তুই কুমার? ইভান আফসোসের কণ্ঠে বলল, এই দুঃখ কার কাছে বলবো আমি? রাজীব, বউ তো সারাক্ষণ পালিয়ে পালিয়ে বেড়ায় আমার থেকে। চুমু দেওয়ার বদলে কামড়ে দেয়। দিবেই তো। স্বপ্নে বিয়ে করেছিস, সেই কথা যদি আবার বাস্তবে এভাবে দিনরাত বলে বেড়াস, তাহলে তো বউ চুমু দেওয়ার বদলে কামড়েই দিবে। কথা চুপচাপ এক কোণে ঘাপটি মেরে আছে। কেউ না জানলেও সেই তো জানে ইভানের বউকে। লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে। এভাবে পাবলিক প্লেসে কী সব বলে যাচ্ছে দুই বন্ধু। এদের মুখে কি একটু আটকাচ্ছে না কিছু? তবে রাজীবের কথায় সুযোগ পেল শিলা। চট করে উঠে বলল, স্বপ্নে আবার বিয়ে করে কিভাবে রাজীব ভাই? আমার বন্ধু তো তাই করেছে। আজীবন শুনে আসছে ও বিবাহিত, তবে আজ পর্যন্ত কখনো ওর বউকেই দেখলাম না। এমনকি ওর বাড়িতেও ওর বউয়ের কোনো অস্তিত্ব পেলাম না। শিলা খুশিই হলো, বেশ আশা নিয়ে বলল, তাহলে তো আমাদের লাইন পরিষ্কার। কি বলেন রাজীব ভাই? ইভানের মেজাজ বিগড়ে গেল। এই মেয়ে এত নির্লজ্জ কেন? এত কিছু হওয়ার পরেও তার একটু শিক্ষা হয়নি? আজ মন মেজাজটা বেশ ফুরফুরে ছিল ইভানের, কিন্তু সেই ফুরফুরে মন মেজাজের উপর পানি ডালতে এই একটা বেহায়া শিলাই যথেষ্ট। ইভান দাঁতে দাঁত চেপে বলল, আমি বিবাহিত তা তোরা বিশ্বাস করলেও বিবাহিত, আর না করলেও। হঠাৎ রাফিয়া তাকালো ইভানের ঠোঁটের দিকে। গোল গোল চোখে জিজ্ঞেস করলো, আপনার ঠোঁটে কি হয়েছে ইভান ভাই? কাটলো কি করে? ইভান হাত দিল নিজের ঠোঁটে। কাটা জায়গায় হাত বুলাতে বুলাতে বেশ বাবলিশহীনভাবেই বলল, বউয়ের ঠোঁটে একটু কামড়ে দিয়েছিলাম, বউ আবার পাল্টা আক্রমণ করেছে আমার ঠোঁটে। কেসে উঠল কথা। ছিহ, কি নির্লজ্জ নির্লজ্জ! সবার সামনে কী সব বলছে এই লোকটা। আগে তো এত ঠোঁট কাটা নির্লজ্জ ছিল না এই লোকটা, তবে এখন কি করে হলো? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আমার শেষ ঠিকানা। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। এটা গল্পের প্রথম অংশ।
পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।